হর মহাদেব। নমস্কার, আমি অনিন্দিতা। আজ আমি এসেছি বাংলাদেশের অন্যতম পবিত্র তীর্থস্থান চন্দ্রনাথ ধাম দর্শন করতে। পাহাড়, প্রকৃতি আর ভক্তির এক অপূর্ব মিলন এই স্থানটি। চলুন আজকের ব্লগে আপনাদের নিয়ে যাই এই পবিত্র যাত্রায়। চন্দ্রশেখর মহাদেবকে দর্শন করার পথটা অন্যান্য তীর্থস্থানের তুলনায় একটু কঠিন। পাহাড়ি রাস্তা, উঁচু সিঁড়ি আর দীর্ঘ পথচলা, সব মিলিয়ে এটা সত্যি এক বিশেষ অভিজ্ঞতা। প্রতিটি মুহূর্ত ক্যামেরায় তুলে ধরা সম্ভব না হলেও যতটা পারি সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। চলুন শুরু করি সেই বিশেষ দিনের সুন্দর অধ্যায়টা। যতটা সকাল সকাল সম্ভব আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। এটা আমার দ্বিতীয়বার চন্দ্রনাথ ধাম দর্শন। আসলে তীর্থযাত্রা কখনো খুব বেশি প্ল্যান করে হয় না, এটা একরকম ডাকে সাড়া দেওয়া। আমার বাসায় কিছুদিন আগে দিদিমা আর বোন ঘুরতে এসেছিল। হঠাৎ করেই তাদের খুব ইচ্ছা হলো অন্তত চন্দ্রনাথ পাহাড়টা একবার দেখবে। যেহেতু দিদিমার বয়স হয়েছে, তাই ওই দুর্গম পাহাড়ি রাস্তায় তাকে নিয়ে ওঠার সাহস আমরা কেউই পাচ্ছিলাম না। তাই ভাবলাম অন্তত নিচ থেকে পাহাড়টা দেখাবো, সেই অনুভূতিটুকু যেন তিনি পান। আর এভাবেই হঠাৎ করা প্ল্যানেই এক ছুটির সকালে আমরা রওনা হয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছিল। সীতাকুণ্ডে পৌঁছে প্রথমেই আমরা চলে এলাম পবিত্র ব্যাসকুণ্ডের সামনে। আমরা এসেছিলাম শিবরাত্রির ঠিক এক সপ্তাহ পরে। সেদিন ছুটির দিন থাকায় জায়গাটা বেশ ভিড় ছিল, চারিদিকে ভক্তদের আনাগোনা। অনেকেই ব্যাসকুণ্ডের এই পবিত্র জলে স্নান করছিলেন। বিশ্বাস অনুযায়ী এখানে স্নান করে তারপর চন্দ্রশেখর মহাদেবের উদ্দেশ্যে পাহাড়ে আরোহণ করলে পুণ্য লাভ হয়। আমরা যেহেতু ব্যাসকুণ্ডে স্নান করছি না, তাই কিছুটা জল মাথায় ছিটিয়ে নিলাম। তারপর পাশেই অবস্থিত ভৈরব মন্দিরে গিয়ে প্রণাম করলাম। বিশ্বাস করা হয় ভৈরব দর্শন ছাড়া তীর্থযাত্রা পূর্ণতা পায় না। ফিরতে ঠিক কতটা সময় লাগবে জানা ছিল না, তাই আগে থেকেই লুচি আর ডাল দিয়ে হালকা নাস্তা করে নিলাম। পাহাড়ে ওঠার আগে একটু শক্তি তো দরকার, তাই না? এরই মাঝে আমার বর দুপুরে প্রসাদের জন্য টোকেন কেটে রেখেছিল, যেন দর্শন শেষে নিশ্চিন্তে প্রসাদ গ্রহণ করতে পারি। পাহাড়ের পথে চলতে চলতে রাস্তার ধারে বেশ কিছু লাঠির দোকান চোখে পড়ল। তীর্থযাত্রীদের সুবিধার জন্যই এসব দোকান সাজানো থাকে। আমরাও আমাদের পছন্দ মতো একটি মজবুত লাঠি নিয়ে নিলাম দিদিমার জন্য। লাঠিটা হাতে নেওয়ার পর দিদিমার মুখে একটা আলাদা ভরসার হাসি ফুটে উঠেছিল। এভাবেই ধীরে ধীরে শুরু হলো আমাদের পাহাড়ে আরোহণের প্রস্তুতি। ঘড়িতে তখন ঠিক 10:30 বাজে, আর আমরা শুরু করলাম আমাদের পাহাড়ে আরোহণ। ধীরে ধীরে এক একটা ধাপ পেরোচ্ছি, সামনে দীর্ঘ পথ বাকি, কিন্তু মন ভরা এক অদ্ভুত বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি। যেহেতু আমি আগেও একবার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আরোহণ করেছি, তাই আগের অভিজ্ঞতা আমাকে সাহস দিচ্ছিল। আমি জানতাম চাইলে আবারও পাহাড়ের চূড়ায় পৌঁছানো সম্ভব। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মূল চন্দ্রনাথ ধাম যাত্রা। পাহাড়ের কাছে পৌঁছানোর জন্য দুটো রাস্তা দুদিকে ছড়িয়ে গিয়েছে। আমরা প্রথমে বাম পাশের পথটা ধরে এগিয়ে যাব ধীরে ধীরে পাহাড়ের দিকে। ফেরার পথে আমরা শম্ভুনাথ বাড়ি দর্শন করব এবং সেই সময় ডান পাশের রাস্তা ধরে আবার নিচে নামব। আমরা ধীরে ধীরে দিদিমাকে সঙ্গে নিয়ে প্রায় 25-30 মিনিট সোজা রাস্তা হেঁটে এসেছি। এখান থেকেই শুরু হবে এবার পাহাড়ের একটু বেশি দুর্গম অংশ। যদিও আমরা সবাই চাইছিলাম দিদিমাকে উপরে নিয়ে যাই, তবুও রাস্তাটা দেখে আর সাহস পাচ্ছিলাম না। তাই আমরা একটা দোকান দেখে দিদিমাকে বসিয়ে রাখলাম। আমার বোন শুরু থেকেই এই পথে ওঠার পক্ষে একদমই ছিল না, কিন্তু হঠাৎ করে সে বলে উঠল, চলো দেখি সামনের দিকে কতটা যেতে পারি। ওর সেই হঠাৎ ইচ্ছাতেই আমরা তিনজন সামনের দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলাম। এখান থেকেই শুরু হলো মূল পাহাড়ে ওঠার রাস্তা। দূরে দেখুন লাল আর সাদা কাপড় পরা দুইজন মানুষ ধীরে ধীরে উপরের দিকে এগোচ্ছে। ওই রাস্তা ধরে তারা পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছে। ঘড়িতে সময় 11:10। দেখি উপরে উঠতে আমাদের কতটা সময় লাগে। অন্যদের মতো আমরাও ধীরে ধীরে ধাপে ধাপে পাহাড়ে উঠে যাচ্ছি। পাহাড়ি পথ চলতে চলতে হঠাৎ আমাদের সঙ্গে দেখা হলো বানরের এক ছোট্ট বাহিনীর সঙ্গে। তারা খেলতে খেলতে একে অপরের সঙ্গে লাফাচ্ছিল। ওই যে দূরে নীল রঙের যে ছাউনিটা দেখা যাচ্ছে, ওখানে দিদিমাকে বসিয়ে রেখে এসেছি। হর হর মহাদেব। হর হর মহাদেব।
মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হতে হলে কিছুটা তো কষ্ট করতেই হয়, কি বলেন? পাহাড়ি পথের চড়াই, মাঝে মাঝে হালকা হোঁচট, সবকিছু মিলিয়ে এই যাত্রা সত্যিই শারীরিকভাবে চ্যালেঞ্জিং। আর এই শারীরিক কষ্টের মাঝে মিশে আছে এক অদ্ভুত আনন্দ, যা শুধু চূড়ায় পৌঁছালেই পুরোপুরি অনুভব করা যায়। না শীত না গরম, আবহাওয়াটা একদম উপযুক্ত ছিল পাহাড়ে চড়ার জন্য। সবাই যেহেতু ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল, তাই পথে বেশ ধুলা উঠছিল। সেই ধুলার কারণে নিঃশ্বাস নেওয়াটা একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। পাহাড়ের এই অংশের রাস্তা শুধু উপরের দিকে ওঠা আর ওঠা। অনেকেই এখানে এসেই একটু ক্লান্ত হয়ে পড়ে, কেউ কেউ অসুস্থ হয়ে যায়। অনেকেই মাথায় জল দিচ্ছিল, কেউ কেউ ছায়ার নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। আমরা এক চুমুক করে জল খেয়ে নিজেদেরকে সামলে নিচ্ছিলাম। তবে জলের ভিতরে যদি সামান্য স্যালাইন মিশিয়ে নেওয়া যায় তাহলে শরীরের জন্য আরো বেশি উপকার হয়। আর হবে হবে না কেন? হবে 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 কেমন শৈশব কেমনের উত্তর কষ্ট হয়ে গেছে আমাকে দেখে সহন করতেছে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা আবারও এগিয়ে চলেছি। এই দুর্গম রাস্তা দেখে চন্দ্রনাথ ধাম দর্শনের সাহস আমি একলা কখনোই করে উঠতে পারতাম না। তবে মহাদেব এই মানুষটিকে আমার জীবনে পাঠিয়েছেন, যিনি সেই প্রথমবার আমাকে হাত ধরে টেনে টেনে পাহাড়ের চূড়ায় মহাদেবের কাছে নিয়ে গিয়েছিলেন। আর এটা আমাদের দ্বিতীয়বার। তার সঙ্গেই আমি এক এক করে কয়েকটি তীর্থস্থান দর্শন করেছি ইতিমধ্যে। আশা করি মহাদেবের আশীর্বাদে বাকি তীর্থস্থানগুলো আমরা সুস্থভাবে দর্শন করতে পারবো। প্রায় 30 মিনিট সময় লেগেছে আমাদের বিরূপাক্ষ মন্দির পর্যন্ত পৌঁছাতে। পাহাড়ের মধ্যবর্তী অংশে অর্থাৎ চন্দ্রনাথ মন্দির থেকে প্রায় আধা মাইল নিচে অবস্থিত এই বিরূপাক্ষ মন্দিরটি। এখানে প্রধান দেবতা হিসেবে শিব পূজিত হন বিরূপাক্ষ বা ভৈরব রূপে। মন্দিরটি বেশ প্রাচীন, তীর্থযাত্রীদের জন্য তাই এটি বেশ গুরুত্বপূর্ণ। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে ভক্তরা সাধারণত বিরূপাক্ষ মন্দিরে পূজা দেন। মন্দিরটি পাহাড়ের একটি ঢালু অংশে অবস্থিত। মন্দিরের চারপাশ ঘন সবুজ বনভূমি এবং পাহাড়ি প্রকৃতিতে ঘেরা, যা দর্শনার্থীদের এক অন্যরকম প্রশান্তি দেয়। এখান থেকে সীতাকুণ্ড শহর এবং দূরে বঙ্গোপসাগরেরও চমৎকার দৃশ্য নাকি দেখা যায়। বিরূপাক্ষ মন্দির দর্শন শেষে এবার আমরা রওনা হয়েছি চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় তখন ঠিক 12টা। বিরূপাক্ষ মন্দির পর্যন্ত পৌঁছানোর পর আমার বোনের মনোবল আরও বেশি দৃঢ় হয়ে গিয়েছিল। এবার সে খুব আনন্দ আর উচ্ছ্বাসের সঙ্গে চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বাসা থেকে তো আমরা আসলে প্ল্যান করেছিলাম জাস্ট পাহাড়টা দেখে নিচে থেকেই ফিরে যাব, কিন্তু আমার বোনের সেই হঠাৎ ইচ্ছার কারণেই আমরা সিদ্ধান্ত নিলাম পুরো যাত্রা সম্পূর্ণ করে চন্দ্রনাথ ধাম পর্যন্ত পৌঁছাবো। যেই ভাবা সেই কাজ, তার সঙ্গে সঙ্গে আমাদেরও দ্বিতীয়বার চন্দ্রনাথ ধাম দর্শন হয়ে যাচ্ছে। আমি মনে করি মনে যদি বিশ্বাস থাকে, ধৈর্য থাকে এবং মন প্রাণ ভগবানের প্রতি সমর্পিত থাকে, তবে যে কোনো দুর্গম রাস্তা পার করেও ভগবানের কাছে পৌঁছানো সম্ভব। তবুও আমার মতে তীর্থ দর্শন করা উচিত অল্প বয়সে, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। এখানে অনেক বয়স্ক মানুষকে দেখলাম যারা অনেক কষ্ট করে উপরের দিকে উঠে যাচ্ছেন। আমাদের তুলনায় তাদের শারীরিক কষ্ট নিঃসন্দেহে অনেক বেশি হচ্ছে, তবে অসম্ভব কিছু না। আর মাত্র কয়েকটা সিঁড়ি বাকি, কিন্তু এই পর্যায়ে এসে আমি একটু বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ হার্টবিটটা একটু বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। গতবার পাহাড়ের চূড়ায় পৌঁছাতে আমার 2 ঘন্টারও বেশি সময় লেগেছিল, কিন্তু এবারে এই যাত্রা আমি মাত্র 1 ঘন্টায় সম্পূর্ণ করেছি। ঘড়িতে এখন সময় 12টা 20।
বিরূপাক্ষ মন্দির থেকে আমাদের চন্দ্রনাথ মন্দির পর্যন্ত পৌঁছাতে 20 মিনিট সময় লেগেছে। অবশেষে আমাদের যাত্রা সম্পূর্ণ হলো। আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ ধাম মন্দিরের চূড়ায়। শারীরিক কষ্ট আর যেন মনেই হচ্ছে না, প্রতিটি ক্লান্তি যেন ভুলেই গিয়েছি। আমাদের মুখের হাসি সেটা বলে দিচ্ছে। কোথায় আছি আমরা? চন্দ্রনাথ মন্দির। এখানে আমরা খুব বেশি সময় লেট করছি না, কারণ নিচে আমরা দিদিমাকে বসিয়ে রেখে এসেছি। চন্দ্রনাথ ধামের এই যাত্রাটা যেহেতু অনেক বড় এবং অভিজ্ঞতায় ভরপুর, তাই ভিডিওটিও স্বাভাবিকভাবে অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তাই আজ এখানেই শেষ করছি চন্দ্রনাথ ধাম মন্দির দর্শনের এই অধ্যায়। পরবর্তী অধ্যায়ে শেয়ার করব বাকি গল্প। মহাদেবের দর্শন করে এবার আমরা নামবো। আমি